হাড় কাঁপানো ঠান্ডা পড়েছে এবার। মোটা মোটা দুখানি সুতির বস্ত্রের উপর মোটা একখানা শাল চাপিয়েও ঠান্ডার দৌরাত্ম্য কমানো গেল না। বেজায় মুশকিলে পড়া গেল। মনটা এক কাপ চায়ের দিকে ঝুঁকছে। তড়িঘড়ি অফিস ছুটির পর বেরিয়ে সোজা মোড়ের মাথায় চায়ের দোকানে গিয়ে হাজির হলাম। চায়ে এক চুমুক দিতেই ভর সন্ধ্যাবেলা পেপারখানা খুলে মুখের সামনে ধরলাম। সকাল থেকে অফিসে কাজের চাপে পেপার পড়ার সময় হয়নি। পেপার পড়তে পড়তেই মনে মনে কিশোরী ব্যাটার নাম আওড়ে বললাম, সে ব্যাটার তো অনেকদিন কোনো দেখা নেই, প্রায় 1 মাস হতে চলল। প্রাণের বন্ধুকে ভুলে নতুন কোনো সঙ্গীর কবলে পড়ল নাকি সে? না, এইভাবে হবে না, বাড়ি যেতে হবে। তাছাড়া সেই কবে তাকে নিয়ে একদিন জ্যোতিষ মহাশয়ের বাড়ি গিয়েছিলাম, তারপর থেকে তো তার পাত্তাই নেই দেখছি। এদিকে তারানাথ মনে মনে কি ভাবছে কে জানে। ছিছি, মানুষটার খোঁজ নিতে যাওয়া হয়নি অনেকদিন। মনে মনে এইসব ভাবতে ভাবতেই চায়ের পেয়ালা সমাপ্ত করে উঠে দাঁড়ালাম। খানিক দাঁড়িয়ে এদিক ওদিক লক্ষ্য করে দেখলাম একখানা ট্রাম আসছে। বাহ, এই তো উঠে পড়া যাক। ভাবা মাত্রই ট্রাম সম্মুখে দাঁড়ালো। কোলের ব্যাগটা শক্ত করে চেপে ধরে উঠে বসলাম। এত ঠান্ডা কিন্তু কোনোবার পড়ে না, তবে এইবার বেশ জাঁকিয়ে শীত পড়েছে যাকে বলে। আর এই ঠান্ডায় তারানাথের একটা গল্প হলে জমে যাবে বই কি। তবে সেসবের আগেও তার সঙ্গী কিশোরীকে যে ধরতে হবে। ব্যাটার জন্য মনটা উদাস হয়ে গেল। একবার ওর বাড়ি হয়ে যাব আজ। ট্রামের গতি বাড়তেই একটু কোণ ঘেঁষে গা এলিয়ে বসলাম। গন্তব্যে পৌঁছানোর পথের দূরত্ব এখনো ঘন্টাখানেক, তাই একটু চোখ বুজে ক্লান্ত শরীরটাকে বিশ্রাম দিয়ে দেওয়াই উচিত কাজ হবে। ঠিক কতক্ষণ জানা নেই, ট্রামের ঘন্টা সঙ্গে হালকা ঝাঁকুনিতে তন্দ্রাচ্ছন্ন চোখ দুটি অতি কষ্টে খুলে দেখলাম আমি গন্তব্যের ঠিক কাছেই। ভাগ্যিস আর একটু দেরি হলেই ফিরতি পথে বাড়ি ফিরতে হতো। দুগ্গা দুগ্গা করে পেন্নাম ঠুকে দাঁড়িয়ে নেমে পড়লাম। নেমেই আর এক মুহূর্ত সময় নষ্ট না করে হনহনিয়ে হেঁটে চললাম কিশোরীর বাড়ির গলির দিকে। কাল রবিবার, ছুটির দিন, তাই একটু রাত হলেও অসুবিধা নেই। তবে রাত বাড়লে ঠান্ডার তীব্রতা বৃদ্ধি পায়, সেখানেই যত মুশকিল। সেসব সাত পাঁচ চিন্তা করতে করতেই আনমনে হেঁটে চলেছি। হঠাৎ চমকে উঠলাম একটা ডাক শুনে। সত্যি বলতে কি, শীতের রাত্রে অন্ধকারাচ্ছন্ন গলির মাঝে কেউ যদি ওরম পিঠের উপর হাত রেখে দাঁড়ায়, তাতে আচ্ছা আচ্ছা লোক ভয় পেয়ে যাবে। আরে ভায়া, চললে কোথায়? ভয় পেলে নাকি? তা ভয় পাবো না? আচমকা মাঝপথে কিশোরীর আবির্ভাব ঘটবে সেটা কে ভেবেছিল? তবে চোখ মুখ স্বাভাবিক রেখেই বললাম, তা ভায়া, বন্ধুটিকে তো ভুলেই মেরে দিয়েছ। বেঁচে আছি না মরে গেছি কোনো খবর নাও? সহাস্যে আমার দিকে তাকিয়ে কিশোরী উত্তর দিল, আহা, চড়ছো কেন? শোনোই না, তোমার বাড়ির উদ্দেশ্যেই রওনা হয়েছিলাম। আসলে এই মাসে একটু অফিসের কাজে ব্যস্ত ছিলাম, তাই দেখা করতে পারিনি। রাগ করো না, বোঝো তো সব। তবে কাল কিন্তু তোমায় ছাড়ছি না, তারানাথের বাড়ি যাব একবার। তাই জন্যই তো তোমায় সে কথা জানাতে আসছিলাম। এই জন্যই কিশোরীকে এত ভালো লাগে আমার। ঠিক আমার মনের কথাটা বুঝে যায়। প্রাণের বন্ধু কি আর সাধে বলি ওকে? তারপর বললাম, হ্যাঁ, আমিও তো ওই জন্যই তোমার কাছে আসছিলাম। কাল তো ছুটি, দুপুরে খাওয়ার পর সোজা তার বাড়ি। জানো তো, মনে হয় বেজায় চটে আছেন। আহা, উনি বুঝিয়ে বললেই বুঝবেন। উনি কি আর আমাদের মতন অবুঝ? তা তো নয়। শোনো, তাহলে চলো আমার বাড়ি, 1 কাপ চা খেয়ে আসবে। এই না কিশোরী, আর চা নয়, একেবারে কাল দুপুরে মোড়ের মাথায় চলে আসবে। এখন আর বাড়ি যাব না, বড্ড ক্লান্ত, একটু বিশ্রাম প্রয়োজন। রাগ করো না কেমন? কাল রাতে কম্বলকে সঙ্গী করে বেশ জোরদার ঘুম হয়েছে। শীতের সকালে সূর্যরশ্মির তীব্রতায় নিজেকে সেঁকে নিতে কে না ভালোবাসে। দুপুরের পর আবার বেরোনো আছে, ভাবতেই মনটা প্রফুল্ল হয়ে উঠল। আহা, কতদিন পর তারানাথের সাক্ষাৎ পাবো। আর তারানাথ মানেই তো একটা রোমাঞ্চকর অভিজ্ঞতার সম্মুখীন হওয়া। আর এগুলো তো গল্প নয়, তার জীবনে ঘটে যাওয়া ধ্রুব সত্য। আমরা মুখ্য সূক্ষ্ম মানুষ সেগুলোকে গল্প বলে ভাবি। কতই গুণী মানুষ লোকটা। আজ দেখো,
দিন আনে দিন খায়। মেয়ে চারির দিকে তাকিয়েও তো অন্য কিছু করা যায়। তাছাড়া উনি তো অলিক ক্ষমতার অধিকারী, সেদিকটাও যদি আরো ভালোভাবে কাজে লাগাতেন। অনেক সময় ইচ্ছে করেই আমি আর কিশোরী মিলে কিছুটা সাহায্য করি, কিন্তু উপায় কি? তারানাথের বড্ড আত্মসম্মান বোধ, পাছে অপমানিত বোধ করেন যদি, সেই ভেবেই আর বেশি এগোতে পারি না। দেখতে দেখতেই সকাল গড়িয়ে দুপুর হয়ে এলো। খেয়ে দিয়ে বেড়ে একটা ঢেকুর তুলে বারান্দায় এসে দাঁড়ালাম। পকেটে হাত দিয়ে সিগারেটের বাক্স খুলে বের করতে গিয়ে দেখি মোটে একটি অবশিষ্ট। যাওয়ার পথে কিনে নিতে হবে। ঊর্ধ্ব গগনে ধোঁয়া উড়িয়ে সিগারেট টানার মজাই আলাদা। দুপুর গড়িয়ে বিকেল হতে চলল। পাঞ্জাবিটা গলিয়ে পকেটে একবার হাত দিয়ে দেখে নিলাম টাকা পয়সা ঠিকমতো নিয়েছি কিনা। তারপর মোটা একটা শাল চাপিয়ে টুপিখানা হাতে তুলে বেরিয়ে পড়লাম। রাতে ফেরার সময় টুপি লাগবে বই কি, এখনই কেমন ঠান্ডা বাড়তে শুরু করেছে। মোড়ের মাথায় পৌঁছে দেখি কিশোরী বেটা শীতে জুবুথুবু, জম্পেশ করে গায়ে ভালোই চাপিয়েছে, সেটা দেখেই বোঝা যাচ্ছে। হাসতে হাসতেই বললাম, করেছ কি? তোমাকে দেখে তো শীত বাবাজি পালাবে মনে হচ্ছে। শীত কাতরে কিশোরী উত্তর দিল, যা খুশি ভাবো, আমার ঠান্ডাটা একটু বেশি, তবে তারানাথের বাড়ি যাওয়ার পর বোধ করি ঠান্ডাটা একটু কমবে, কি বলো? এ কথা বলেই হো হো করে হেসে উঠল। আমি বুঝলাম গল্প শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষায় ছিল সে এতদিন, তাই একটা হাড় হিম করা গল্প শোনার আগ্রহেই সে কথা বলল। চলো চলো, সামনের দোকানে গিয়ে একটা পাসিং শো কিনে ফেলি। আমিও এই কথাই ভাবছিলাম, কিশোরী বলে ফেলায় মৃদু হেসে তার সাথে পা বাড়ালাম। পাসিং শোয়ের প্যাকেটটা পকেটে গুজে বললাম, চলো তো দেখি সামনের মিষ্টির দোকানটায়। এক হাড়ি নলেন গুড়ের রসগোল্লা কিনে সহাস্য ভঙ্গিমায় কিশোরীর দিকে এগিয়ে দিতেই ওর মুখটা উজ্জ্বল হয়ে উঠল। মনে মনে যেন সে এটাই চাইছিল। তারপর দুই বন্ধু মিলে পা বাড়ালাম পরিচিত মঠ লেনের গলিটার দিকে। বরাবরের মতো ওই গলিটার মুখে চায়ের দোকানে বিকেলের আড্ডা জমেছে। কিশোরী সেদিকে দৃষ্টিপাত না করে হনহনিয়ে এগিয়ে চলল। সোজা তারানাথের বাড়ির দরজায় এসে দাঁড়িয়ে ইশারায় বলল, দেখেছো? তাকিয়ে দেখলাম দরজার একপাশে তারানাথ জ্যোতির্বিনোদ লেখা ফলকটির অবস্থা খুবই সঙ্গীন। রাস্তার ধুলো বালিতে প্রায় ঢেকে যাওয়ার উপক্রম। নিরাশ হয়ে কিশোরীর দিকে ফিরে বললাম, কতবার তো বলেছি ঠাকুরমশাই দিন, ওটা সারিয়ে এনে দিই, শুনলে তো? যাক, এসব বাদ দিয়ে দরজায় টোকা দাও দেখি। কিশোরী দরজায় খটখট শব্দ করে দুবার টোকা দিল। কয়েক মুহূর্ত অপেক্ষা করার পরই দরজাটা খুলে গেল। এক গাল হাসি মুখে চারি এসে দাঁড়ালো আমাদের সামনে। চারির পরনে একটা মলিন হলুদ রঙের শাড়ি, মুখখানি মায়ায় ভরা। আমাদের দেখে উচ্ছ্বসিত হয়ে জিজ্ঞেস করলো, ভেতরে এসো, এতদিন কেন আসোনি? আমরা দুজনে গদগদ হয়ে ভেতরে ঢুকে জিজ্ঞেস করলাম, চারিমা, ঠাকুরমশাই বাড়িতে আছেন তো? মিষ্টি মুখে চারি উত্তর দিল, হ্যাঁ কাকা বাবু, বাবা তো একটু বিশ্রাম নিচ্ছে, আপনারা বসুন, আমি এক্ষুনি ডেকে দিচ্ছি। আমি আর কিশোরী একে অপরের মুখ চাওয়াচাওয়ি করলাম। এই সময় তারানাথ বিশ্রাম নিচ্ছে? বাবা, প্রথম দেখছি। কি জানি শরীর টরীর ঠিক আছে কিনা, তবে চারিকে দেখে মনে হলো ঠিকই আছে। কিশোরী চারিকে থামিয়ে বলল, শোনো, যদি দেখো তিনি গভীর ঘুমে আচ্ছন্ন, তবে ডেকো না মা, আমরা বসছি। খানিক পরেই না হয় ডেকে দেবে। আর যাওয়ার আগে এই হাড়িখানা ভেতরে নিয়ে যাও দেখি। সহাস্য ভঙ্গিমায় হারিয়ে গিয়ে ধরতেই চারির মুখখানি উজ্জ্বল হয়ে উঠল। এক গাল হেসে সেটি নিয়ে দৌড়ে ভেতরে প্রবেশ করল সে। আমি আর কিশোরী তখন বসে পড়লাম ঘরের এক কোণে। তারানাথ যে একজন জ্যোতিষী, তাই ঘর দেখলেই পরিষ্কার বোঝা যায়। একটা জীর্ণকায় টেবিলের উপর জ্যোতির্বিজ্ঞানের কিছু বই রয়েছে, সাথে একখানি আতস কাচও আছে বইকি। অদূরে টাঙানো মা কালীর প্রতিচ্ছবির সামনে ধূপের পোড়া অংশ তখনও পড়ে রয়েছে। ছবিতে টাঙানো জবার মালাও নেতিয়ে পড়েছে।
যতদূর সম্ভব আজ সকালে দিয়েছিল। তন্ত্রমন্ত্র ছেড়ে তারানাথ সংসারী হয়েছে বহুদিন হলো, তবুও গুরুর নির্দেশ সে কোনোদিনই অমান্য করেন না। তারানাথ বলেন, চর্চা না করলে মানুষের বুদ্ধিও বিনষ্ট হয়, সেখানে এসব তো এক প্রকার ক্রিয়া। এসব ভাবতে ভাবতেই অন্যমনস্ক হয়ে পড়েছিলাম। একটা গম্ভীর স্বর আমাদের সম্বিত ফেরালো। তাকিয়ে দেখি তারানাথ সম্মুখে দাঁড়িয়ে। বয়সের ভারে নুইয়ে পড়া তক্তপোষ থেকে উঠে দাঁড়িয়ে প্রণাম জানালাম। আরে আরে থাক থাক, তোমরা দেখছি এই বুড়ো মানুষটাকে একেবারে ভুলে গেছো। কতদিন হয়ে গেল, আমি যে চিন্তা করি সে বিষয়ে কি বোঝো তোমরা? তারানাথের প্রশ্নে স্বাভাবিকভাবেই আমি আর কিশোরী লজ্জায় পড়ে গেলাম। বললাম, মাফ করবেন ঠাকুর মশাই, আসলে ওই কিশোরী ব্যাটার পাত্তা ছিল না অনেক দিন। ও ছাড়া সঙ্গীহীন আমি, তাই মন চাইতেও আসতে পারিনি। আমার কথা শেষ হওয়া মাত্রই কিশোরী বলে উঠল, আসলে আমার মেজপিসির একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, সেই সব নিয়ে তারপর আবার অফিসের কিছু কাজেও ব্যস্ত ছিলাম। আপনি কিছু মনে করবেন না ঠাকুর মশাই, আপনি অন্তর্যামী, আপনি জানেন আপনি আমাদের কাছে কতটা। তারানাথ এবার পরিস্থিতি হালকা করতে হা হা করে হেসে উঠল। বসো তোমরা বসো, তবে নলেন গুড়ের রসগোল্লা যে তোমরা আনবে সে আমি বিলক্ষণ জানতাম, অপূর্ব স্বাদ বটে। আমি বললাম, হ্যাঁ ঠাকুর মশাই, আপনার জন্যই তো। তক্তপোষে বসতে বসতে তারানাথ হাঁক পারল, চারিমা, গরম গরম চার মুড়ি মেখে দিয়ে যা দেখি। আমরা তিনজনেই ঘরের এক কোণে রাখা জীর্ণকায় তক্তপোষের উপর বসে আছি। সন্ধে নেমেছে, পাল্লা দিয়ে ঠান্ডার তেজও বেড়েছে। পাশিংশোয়ের প্যাকেটটা তারানাথের দিকে এগিয়ে দিতেই তৎক্ষণাৎ সেটিতে আগুন দিয়ে জ্বালিয়ে একটা ধোঁয়া ছেড়ে বলল, ঠান্ডায় জবুথবু অবস্থা দেখছি। তোমরা তবে ঠান্ডার আর কি বুঝবে, গায়ে এত কিছু চাপিয়ে ও ঠান্ডা যায় না। মানুষের এখন সহ্য ক্ষমতার বড় অভাব, বুঝলে। তারানাথের কথা শুনে কিশোরী একটা রহস্যের আভাস বুঝে বলে উঠল, কেন কেন, আপনি কি পারতেন এসব ছাড়া ঠান্ডা নিরাময় করতে? যাই বলেন, এবার কিন্তু বেশি ঠান্ডা পড়েছে, সহ্য করার মতো নয়। পাশিংশোতে আর এক টান মেরে তারানাথ বলল, এইটুকুতেই এই হাল, তবে আজ থেকে 30-40 বছর আগে যা ঠান্ডা সেবার পড়েছিল, তখন তোমরা থাকলে কি করতে সেটাই ভাবছি। আমি কৌতূহল প্রকাশ না করে থাকতে পারলাম না, বলেই ফেললাম, ঠাকুরমশাই, নিশ্চয়ই আপনার কোনো বিশেষ অভিজ্ঞতা রয়েছে, সেটি আমরা শুনতে চাই। তারানাথ পাশিংশোয়ের অবশিষ্ট অংশ নারকেলমালার খোয়াতে চেপে দিয়ে বলে উঠলেন, শোনো তবে, তখন পৌষ মাসের 12 কি 13 তারিখ হবে। জানোই তোমরা, তখনকার দিনে এত ঘর বাড়ি ছিল না। জঙ্গল আর গাছপালার জন্য ঠান্ডা স্বাভাবিকভাবেই বেশি ছিল। তবে একটা কথা কি জানো, গাছপালার জন্যই কিন্তু পরিবেশের ভারসাম্য বজায় ছিল। এখনকার দিনের মতো এত গাড়ি ঘোড়া তখন ছিল না। তা যা হোক, ছাড়ো, তখন আমার বিয়ে হয়নি, ভবঘুরে জীবন কাটাচ্ছি। তোমরা তো জানো, আমার তন্ত্র সাধনা সমাপ্ত না হলেও পরবর্তীতে মধুসুন্দরী দেবীর বর আমি প্রাপ্ত করেছিলাম। সংসার জীবন আমার কোনো কালেই খুব একটা পছন্দের ছিল না। সেই সময়টা আমি ঘুরে বেরিয়েছি বাংলার বিভিন্ন প্রান্তে। একদিন হঠাৎ হাতে একখানি পত্র পেলাম। পত্রটি খুলে দেখলাম আমার বন্ধু অজয়নাথের চিঠি।
আমাকে নিমন্ত্রণ করেছে তার একমাত্র কন্যার অন্নপ্রাশনে। চিঠিতে বারংবার উল্লেখ করেছিল তার মেয়েকে এসে একবার দেখে যেতে। অগত্যা বন্ধুর অনুরোধ রাখতেই ঠান্ডায় একখানি কম্বল চাপিয়ে বেরিয়ে পড়লাম। এতটুকু বলতেই চারিমা ঘরের মধ্যে প্রবেশ করল। কিশোরীর চোখ জলজল করে উঠল। ঠান্ডায় কাবু কিশোরীর অবস্থা তখন ছোট্ট বাচ্চার মতন। চারিমায়ের হাতের এক বাটি মুড়ি আর চানাচুর সহযোগে চাটাই কিশোরীর উজ্জ্বল মুখ হওয়ার কারণ। চারিমা সেগুলো দিয়ে আবার ঘরের মধ্যে প্রবেশ করল। কি হে, খাও খাও, এর বেশি তোমাদের জন্য কিছু করার সামর্থ্য আমার নেই, তাও তো তোমরা জানোই। আমি সঙ্গে সঙ্গে বলে উঠলাম, এইভাবে লজ্জা দিবেন না ঠাকুরমশাই, আপনি যে আমাদের কাছে কি সেটা আমরাই জানি। তারানাথ সিলিং এর দিকে তাকিয়ে একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে আবার বলতে শুরু করলো। অজয়নাথের বাড়ি ছিল কৈকলাতে। সকাল সকাল বেরিয়ে দুপুরের মধ্যে পৌঁছে গিয়েছিলাম। পৌঁছে তো দেখি সে সেই সময় ভালোই টাকা পয়সা করেছে। বাড়িটি একতলা হলেও ভেতরে বাগান পুকুর দ্বারা সুসজ্জিত। মেয়ের অন্নপ্রাশন উপলক্ষে খাওয়া দাওয়ার আয়োজনটিও মন্দ নয়। সুগন্ধি চালের ভাত, ঘি, শাক ভাজা, শুক্তো, এছাড়াও পুকুরের বড় বড় কই, সঙ্গে পাঁঠার মাংস সহযোগে খাওয়া দাওয়াটা একটু বেশি হয়ে গিয়েছিল। খাওয়া দাওয়া সেরে উঠতে উঠতে দুপুর গড়িয়ে বেলা হয়ে এসেছিল। অনেকদিন পর অজয়নাথের সঙ্গে দেখা। খাওয়া শেষে ছোটবেলার বন্ধুর সাথে স্মৃতিচারণা করতে করতেই কখন যে বিকেল হয়ে এসেছিল খেয়াল রইল না। আমাকে অনেকটা পথ ফিরতে হতো। যদিও আমার বন্ধুটি আর বৌঠান অর্থাৎ তার স্ত্রী আমাকে থেকে যাওয়ার অনুরোধ করেছিল, কিন্তু তবুও কেন জানি না মন চাইল না। আর তোমরা তো জানো আমি কোনো দিন আমার মনের বিরুদ্ধে যাইনি। তাই অগত্যা তারা আমায় বিদায় জানিয়ে গরুর গাড়িতে কৈলাস স্টেশন অবধি ছাড়ার জন্য একটি গরুর গাড়ি এনে দিল। যথারীতি তাদের বিদায় জানিয়ে আমি গরুর গাড়িতে চড়ে বসলাম। ঠান্ডা জাঁকিয়ে পড়েছে। সূর্যাস্তের অপরূপ শোভা প্রত্যক্ষ করতে করতেই এগিয়ে চললাম। গরুর গাড়ি কিছু দূর যেতেই একটি মধ্যবয়স্ক লোক উঠে বসল। লোকটি গাড়িতে উঠতেই আমাকে একবার আপাত মস্তিষ্ক মেপে নিল। তারপরই একটু আমার থেকে তফাতে সরে বসল। লোকটির কাণ্ড কারখানা দেখে আমার হাসিই পেল। আমি হাঁক পেরে বললাম, স্টেশন আর কতদূর? ততক্ষণে ঠান্ডা হাওয়া আমার কম্বল ভেদ করে শরীর স্পর্শ করতে শুরু করে দিয়েছে। এত ঠান্ডা আন্দাজ করেছিলাম, তবুও বন্ধুর সঙ্গে গল্পে গল্পে বেলা পড়ে এসেছিল। গাড়ি চালক উত্তর দিল, এই তো বাবু, আর কিছুক্ষণের পথ। আসলে ঠান্ডায় গরুগুলোর কষ্ট হয় কিনা তাই চড়ে টানতে পারে না। ভাবলাম সেটাই স্বাভাবিক। ওরা অবলা জীব, ওরা প্রকাশ করতে পারে না। ঠান্ডায় গাড়ি টানতে কতটা কষ্ট হচ্ছে এটা ভেবেই মনটা বিষণ্ণ হয়ে উঠল। আরো কিছু দূর যেতেই পাশে বসা লোকটি গাড়ি থামিয়ে নেমে গেলেন। সামনের দিকে গিয়ে লোকটি যখন গরুর ভাড়া মেটাচ্ছেন, ঠিক সেই সময় আমি লক্ষ্য করলাম লোকটির পেছনে একটি কালো ছায়া। এতক্ষণ এত কাছে বসে থাকা সত্ত্বেও আমি বিষয়টি লক্ষ্য করিনি। তোমরা তো জানোই, অলৌকিক অতি প্রাকৃতিক কিছু আমার আশেপাশে ঘটলে আমি টের পেয়ে যাই।
ঠিক সে মতনই হলো। বুঝলাম এ কোনো সাধারণ কিছু নয়, লোকটির ঘোর বিপদ। আশ্চর্যের, এত বিপদ মাথায় নিয়ে ঘুরছে, অথচ সে বুঝতেও পারছে না, নাকি বুঝতে দিচ্ছে না। এসব চিন্তা মাথায় ঘুরতেই আমি লাফিয়ে নেমে পড়লাম। তারপর গাড়ির ভাড়া মিটিয়ে লোকটির পিছু নিয়ে কিছু দূর যেতেই ডাক দিলাম, শুনছেন, একটু দাঁড়ান, আপনার সাথে কিছু কথা ছিল। ততক্ষণে সন্ধে নেমে এসেছে। কনকনে ঠান্ডায় জনমানবহীন ওই পথে তখন আমি আর ওই লোকটি। সে কি মনে হতেই একটু দাঁড়ালো, তারপর অত সন্তর্পণে পেছনে ফিরে বলল, আমাকে বলছেন? আমি একটু নরম সুরেই বললাম, হ্যাঁ, আপনাকেই বলছি। লোকটি অবাক দৃষ্টিতে উত্তর দিল, হ্যাঁ ঠাকুর মশাই, বলুন। অন্ধকার পথে তখন লণ্ঠনই একমাত্র সম্বল, তবে দুর্ভাগ্যক্রমে সেটি আমাদের কারো কাছেই নেই। ধীর গতিতে তার দিকে এগিয়ে গিয়ে বললাম, আপনার বাড়ি কোথায়? লোকটি এইবার একটু বিরক্ত হলো, তবুও বিরক্তির ভাব প্রকাশ না করেই উত্তর দিল, কেন বলুন তো, আপনি কি কিছু বলবেন? আমি তখন লোকটিকে বুঝতে দিতে চাইনি তার সমূহ বিপদের কথা। শান্ত স্বরে বললাম, আপনি আমাকে চিনবেন না, আমি তারানাথ। যদি কিছু মনে না করেন, আপনাকে একটা কথা জিজ্ঞেস করব। লোকটি সংকুচিত দৃষ্টিতে উত্তর দিল, এই গ্রামেই থাকি আমি, আমার নাম জগন্নাথ ভট্টাচার্য। আপনি কি আমাকে চেনেন? আমি কয়েক মুহূর্ত চুপ থেকে উত্তর দিলাম, না, চিনি না, তবে আপনার সামনে বিপদ। যদি আপনি অনুমতি দেন, আমি আপনার সঙ্গে আপনার বাড়ি যেতে চাই। আমার কথা শোনা মাত্রই লোকটির মুখ চোখের ভঙ্গিমায় পরিবর্তন লক্ষ্য করলাম। কাতর কণ্ঠে সে আমার সম্মুখে খানিক এগিয়ে এসে উত্তর দিল, আমি জানি না আপনি কে, তবে আমি এইটুকু বুঝেছি, ঈশ্বর আপনাকে আমার কাছে পাঠিয়েছেন। হয়তো আমি যে বিপদে পড়েছি তার থেকে আপনিই আমাকে উদ্ধার করতে পারেন। আপনি আমাকে বাঁচান বাবা, না হলে আমি যে সর্বস্ব হারাবো। টাকার মোহ আমার নেই, কিন্তু আমি সন্তান হারা হতে চাই না বাবা। এ কথা বলতে বলতেই সে প্রায় আমার পায়ের কাছে আসতে থাকলো। আমি তাকে শান্ত করার চেষ্টা করে বললাম, আহা, করছো কি? আমার পায়ে পড়তে হবে না, আমি সামান্য মানুষ, এসবই তারই ইচ্ছে। এবার আর বেশি দেরি না করে আমাকে তোমার বাড়ি নিয়ে চলো দেখি। অন্ধকারেও বুঝলাম জগন্নাথের চোখ ভিজে এসেছে। সে আর এক মুহূর্ত দেরি না করে আমাকে একটা পেন নাম ঠুকে বলল, চলুন বাবা, আমার সাথে ধীরে ধীরে এই পথে আসুন। আর মাত্র কিছুক্ষণের পথ। এই পথে গরুর গাড়ি ঢোকে না, হাঁটা পথ, একটু কষ্ট হবে আপনার। আমি মনে মনে হাসলাম, ভাবলাম এর থেকেও কত কঠিন কষ্ট জীবনে প্রত্যক্ষ করেছি, তাতে এ আর এমন কি। এর মধ্যে কিশোরী বলে উঠল, আচ্ছা, ওটা কিসের ছায়া ছিল? আপনি কি বুঝেছিলেন সেটা? তারানাথ কথা থামিয়ে বলে উঠল, সে না হয় আস্তে আস্তে বলবো, তবে এইটুকু জেনে রাখো, সে কোনো সাধারণ আত্মা ছিল না। তোমরা হয়তো জানো, অপঘাতে মরার পর বিদেহী আত্মা ইহলোক ছেড়ে পরলোকে গমন করতে পারে না। তখন সেই সব আত্মার বাস হয় এই বিশ্ব ব্রহ্মাণ্ডের এই বিশেষ স্থানে। তন্ত্রক্রিয়ার বিশেষ এক পদ্ধতির দ্বারা সেসব আত্মাকে নিজের বশীভূত করা যায়। কিশোরী তৎক্ষণাৎ বলে উঠল,
কোথায় থাকে সেসব আত্মা? তারানাথ গম্ভীর মুখে পাসিং শোতে একটা টান মেরে বলল, সেই গল্প না হয় আর একদিন শোনাবো ক্ষণে, তবে আজকের ঘটনাটা আগে শুনে নাও। তারানাথের কথা শুনে কিশোরী আবার চুপ করে আগ্রহী দৃষ্টি নিয়ে একটু দেয়ালে হেলান দিয়ে বসল। তারানাথ আবার বলতে শুরু করলেন, জগন্নাথের সঙ্গে একটা সংকীর্ণ পথ ধরে এগিয়ে চলেছি। শিনশিন করে ঠান্ডা হাওয়া বইছে। যথাসম্ভব কম্বলটাকে টেনে নিয়ে আমার দিকে একবার চেয়ে নিয়ে জগন্নাথ এগিয়ে চলল, আর তার পিছু পিছু আমি। এভাবে কিছুক্ষণ হাঁটার পর একটা দোতলা বাড়ির সামনে এসে আমরা দাঁড়ালাম। অন্ধকারে যা বুঝলাম, বাড়িটি যথেষ্ট পুরনো। সামনের দিকে বেশ কয়েকটি বড় বড় গাছে বাড়ির দালান ঢেকে আছে। অনেকদিন মেরামতের অভাবে বাড়ির কিছু অংশ ধসে পড়েছে। জায়গায় জায়গায় দেওয়ালে ফাটল ধরে বটগাছ তার শিরা উপশিরা বিস্তার করেছে। বুঝলাম বাড়িটি বেশ পুরনো। আমি যা বুঝলাম তাতে মনে হলো বাড়িটি গ্রামের একেবারে শেষ প্রান্তে অবস্থিত। এই গ্রামে আমার আসা হয় না বহু বছর হলো, তাই গ্রামের এই প্রান্তে আদেও কোনো বাড়ি ছিল না সেই নিয়ে মনে সংশয় রয়েই গেল। সম্মুখে জীর্ণকায় লোহার ফলকটি ঠেলে খুলতেই ক্যাঁচ করে একটি শব্দ হলো। জগন্নাথ তখন পিছিয়ে এসে আমাকে বলল, এটাই আমার বাড়ি ঠাকুরমশাই, চলুন ভেতরে চলুন। বাড়ির মধ্যে প্রবেশ করতে যাব এই সময় হঠাৎ কোথা থেকে দমকা হাওয়া এসে তোলপাড় করতে থাকলো চারিদিক। মনে হতে থাকলো কোনো একটা অতি প্রাকৃতিক শক্তির দ্বারা আমি বাধাপ্রাপ্ত হচ্ছি। এক মুহূর্ত দেরি না করে কাঁধের থেকে ঝোলাটি নামিয়ে আমি রুদ্রাক্ষের মালা হাতে নিতেই নিমেষেই চাকদিক ঠান্ডা হয়ে গেল। তৎক্ষণাৎ লক্ষ্য করলাম জগন্নাথের পেছনে সেই ছায়া মূর্তিটি আর নেই। জগন্নাথ বেশ ভয় পেয়েছে, তবে তার মুখ দেখে বুঝলাম সেই সব বিষয় বেশ অবগত। তাই ভয় পেলেও সঙ্গে সঙ্গে নিজেকে সামলে নিয়ে বলে উঠল, চলুন বাবা ভেতরে চলুন। বড় কর্তা, আপনি এছেন? গিন্নিমা তো ভীষণ চিন্তা করছেন, ওদিকে ছোট কর্তার শরীরটাও বেশ খারাপ করেছে। জগন্নাথ চিন্তিত হয়ে আমার দিকে তাকিয়ে বলল, ঠাকুরমশাই ও আমাদের বাড়িতেই থাকে, আপনাকে আপনার ঘর দেখিয়ে দেবে। আমি একবার আমার ছেলের ঘর থেকে ঘুরে আসি, আপনি একটু বিশ্রাম করুন। এই মুহূর্তে আমার বিশ্রামের প্রয়োজন নেই, তার থেকেও বেশি প্রয়োজন এই বাড়ির অবস্থা জানার। তাই আমিও তোমার সাথেই আসতে চাই। অগত্যা জগন্নাথ আর কথা বাড়ালো না, আমাকে বলল চলুন। তারপর ইশারায় সিঁড়ির দিকে ইঙ্গিত করে বলল, আমার পেছনে আসুন। আমি তার পেছন পেছন সিঁড়ি ভেঙে উপরে দোতলায় গিয়ে থামলাম। এই দোতলায় মাত্র দুটি ঘর আর একটি লম্বা ঝুল বারান্দা। সেই বারান্দা পেরিয়ে একটি ঘরের সামনে এসে জগন্নাথ দাঁড়িয়ে পড়ল। তারপর নিচু স্বরে বলল, এই ঘরে আমার ছেলে আছে, ওকে ঘিরেই যত সমস্যা, আপনি আসুন। জগন্নাথ দরজায় হাত রেখে সামান্য ঠেলতেই ক্যাঁক শব্দ করে দরজাটা খানিক ফাঁক হয়ে গেল। ভেতরে ঢুকতে গিয়েই একটা ভোটকা গন্ধ নাকে এলো। থমকে দাঁড়ালাম, দেখলাম জগন্নাথ একটু অস্বস্তি নিয়েই ভেতরে প্রবেশ করলো। তবে তীব্র পচা গন্ধ শুধুমাত্র আমি অনুভব করছি, আর কেউ নয়। না হলে সাধারণ মানুষের পক্ষে এত তীব্র গন্ধ সহ্য করার ক্ষমতা নেই। এগিয়ে গিয়ে বিছানায় তাকিয়ে দেখলাম একটি জীর্ণকায় শরীর মিশে গেছে বিছানায়। চুলগুলো উস্কো খুস্কো। ছেলেটির দিকে ইশারা করে জগন্নাথের চোখে জল চলে এসেছে। সেটা আমার নজর এড়ালো না।
ছেলেটির দিকে আমি তাকাতেই দেখলাম চোখ খুলে তাকালো সে আমার দিকে। চোখ দুটি অসম্ভব লাল, ক্ষিপ্ত দৃষ্টিতে সে আমার দিকে তাকিয়ে আছে। জগন্নাথ করুণ দৃষ্টিতে তখনও তাকিয়ে আছে ছেলেটির দিকে। বুঝলাম তার রক্তচক্ষু শুধুমাত্র আমারই নজরে এসেছে। জগন্নাথের দিকে ফিরে বললাম, চলুন এই ঘর থেকে, নিচে চলুন। জগন্নাথ আমার মুখের দিকে একবার চেয়ে নিয়ে তারপর চুপচাপ ঘরের বাইরে বেরিয়ে এলো। নিচে নেমে এসে আমাকে বলল, ঠাকুরমশাই, আমি আমার ক্ষুদ্র বুদ্ধিতে যা বুঝেছি তাতে আমি জানি পারলে আপনিই পারবেন আমাকে এই বিপদ থেকে রক্ষা করতে। ছেলে ছাড়া আমি নিঃস্ব ঠাকুরমশাই। ওর কিছু একটা হয়ে গেলে আমি আর নির্মলা শেষ হয়ে যাব। আমাদের এই পৃথিবীতে বাঁচার কোনো অর্থই থাকবে না। তখন আমি বললাম, আরে আরে শান্ত হন, ঈশ্বরের উপর ভরসা রাখুন, তারপর আমি দেখছি কি করা যায়। সৌজন্য তার খাতিরে জগন্নাথ বলল, আজ রাতটা আপনি বিশ্রাম নিন ঠাকুরমশাই। আমি কাল সকালে আপনাকে সবটা খুলে বলবো, তারপর আপনি বুঝবেন কি করা যায়। শুধু একটাই অনুরোধ, আমার একমাত্র সন্তানকে আপনি বাঁচান ঠাকুরমশাই। এক অসহায় পিতার সামনে দাঁড়িয়ে আমি নিজেও বড্ড অসহায় হয়ে যাই। মনের দিক থেকে আমি নরম, সে কথা বোধ করি তোমরা জানোই। এই জগৎ সংসারে আমি অনেক কিছু যেমন পেয়েছি তেমন হারিয়েওছি অনেক কিছু। জগতের মায়া বড় কঠিন জিনিস, এ মায়া ত্যাগ করাও বড় কঠিন। খুব সহজেই আমরা মায়াচ্ছন্ন হয়ে পড়ি, তারপর আমৃত্যু এই মায়া আমাদের বয়ে নিয়ে বেড়াতে হয়। আর এই মায়ার বাঁধনে বাঁধা পড়ে যাওয়া মনুষ্য সমাজ এই মায়ার ঘেরা টোপেই একদিন মৃত্যুবরণ করে। তারানাথের এই আবেগঘন কণ্ঠে কথাগুলো শোনার পর কিশোরী বলে উঠল, সে আপনি ঠিকই বলেছেন ঠাকুর মশাই, আমরাও তো আপনার গল্পের মায়ায় বাধা পড়ে গেছি। তাই সপ্তাহের শেষ হোক কিংবা মাসের শেষ, আপনার গল্প না শুনলে আমাদের জীবনটাই অসম্পূর্ণ লাগে। এটাই তো এক প্রকার মায়া, কি বলুন ঠাকুর মশাই? প্রশ্নটা ছুড়ে দিয়েই কিশোরী তারানাথের দিকে তাকালো। আমি বুঝলাম এইবার কিশোরী বেটা গল্পের তাল কাটতে চলেছে, তাই সঙ্গে সঙ্গেই বলে উঠলাম, তারপর কি হলো ঠাকুরমশাই? তারানাথের পাশিংশটা জ্বলছে, তাতেই একটা টান মেরে তারানাথ বলতে শুরু করলো, সেদিন রাতে আমি আর বিশেষ কথা বাড়ালাম না, শুধু একবার বাড়ির চারপাশটা অন্ধকারেই একবার দেখে নেওয়ার চেষ্টা করলাম। আর সেটা দেখতে গিয়েই নজরে এলো অদূরে একটা গাছের পাশ দিয়ে দ্রুত গতিতে একটা ছায়া মূর্তি সরে গেল। আমি চুপ করে জগন্নাথের দিকে ফিরে বললাম, আজকে রাতে দরজা ভালো করে আটকে ঘুমোবেন, কোনো সারা শব্দতেই দরজা খুলবেন না। জগন্নাথ কিছু না বুঝলেও আমার উপর ভরসা করে মাথা নাড়িয়ে সম্মতি প্রকাশ করেছিল। সেদিন রাতটা আমার ভালো ঘুম হয়নি। মনের মধ্যে চিন্তাগুলো তার শাখা প্রশাখা বিস্তার করেছিল। খালি ভাবছিলাম, ছেলেটির যা অবস্থা দেখলাম তাতে আমি যা ভাবছি নিশ্চিত সেটি ঘটেছে, কিন্তু কিভাবে? যাক, সকালে জগন্নাথের থেকে সবিস্তারে জেনে নেওয়া যাবে। পরদিন ভোরে পাখির ডাকে ঘুম ভাঙল। উঠে দেখলাম চারিদিক কুয়াশাচ্ছন্ন, গাছের পাতায় পুরু কুয়াশা জমে ভারী হয়ে এসেছে। সূর্যের আলো গগন ভেদ করে মর্তে প্রবেশ করতেই কুয়াশা ধীর গতিতে কেটে যেতে থাকলো। তাকিয়ে দেখি ঘরের সামনে নির্মলা দেবী এসে দাঁড়িয়েছেন। আসুন মা ঠাকুরান, ঘরের ভেতরে আসুন। তিনি ঘরের মধ্যে প্রবেশ করলেন।
দেখলাম হাতে প্রাতরাশের জন্য উপদয়ে সমস্ত খাবার নিয়ে উপস্থিত হয়েছেন তিনি। আমি বলে উঠলাম, আরে আরে করেছেন কি, আমি এত কিছু খাই না। বলা মাত্রই জগন্নাথ ঘরের মধ্যে প্রবেশ করে হাত জোর করে বলল, আমাকে আপনার এইটুকু সেবা করার সুযোগ দিন। আমি আর না করতে পারলাম না, বললাম, তুমি এখানে বসো, আমি এখনই সব শুনতে চাই, আর দেরি করা ঠিক হবে না। নির্মলা দেবী ঘর ছেড়ে বেরিয়ে গেলেন। জগন্নাথ এবার শুরু করলেন, আমরা এই গ্রামে 4 পুরুষ ধরে বাস করি। এই যে বাড়িটা দেখছেন, এটি আমার ঠাকুর দাদার তৈরি। আমার বাবারা ছিলেন 2 ভাই, আর আমার বাবার আমি একটি মাত্র পুত্র সন্তান। অন্যদিকে আমার জ্যাঠামশাইয়ের কোনো সন্তান ছিল না। স্বাভাবিকভাবেই আমি ছিলাম আমার দাদুর একমাত্র নাতি, কিংবা বংশের একমাত্র প্রদীপও বলতে পারেন। আমার জ্যাঠামশাই সন্তানের জন্য অনেক চেষ্টা করেও শেষে বয়স 50-এ তিনি অকালে প্রাণ হারিয়েছিলেন। জ্যাঠামশাইয়ের মৃত্যুর পর থেকেই আমার জেঠিমা তার বাপের বাড়িতে গিয়ে থাকতে শুরু করেছিলেন। দাদুর সম্পত্তির ওপর 2 ভাইয়ের সমান অধিকার থাকলেও যেহেতু জ্যাঠামশাই সন্তানহীন ছিলেন এবং তিনি মারা গিয়েছিলেন, তাই দাদু সমস্ত সম্পত্তির অংশীদার হিসেবে শুধুমাত্র আমাকেই চিহ্নিত করেছিলেন। তবে তিনি কিন্তু জেঠিমাকেও বঞ্চিত করেননি। জমির একটা অংশ তিনি জেঠিমার নামে করে দিয়েছেন আমৃত্যু। যতদিন না তার মৃত্যু হবে, সেই জমির মালিকানা এবং জমি থেকে প্রাপ্ত অর্থ তাকে প্রদান করা হবে, এই ব্যবস্থা তিনি করে দিয়ে গেছিলেন। কিন্তু কোনোদিনই আমার জেঠিমা তার জমির ভাগ নিতে বাড়িতে আসেননি। শুধু দাদু মারা যাওয়ার সময় তিনি একবারের জন্য এসেছিলেন। তখন আমার বয়স প্রায় 18 হবে। তখন এসে তার ভাইয়ের কন্যা মধুবালার সাথে আমার বিবাহের প্রস্তাব মায়ের কাছে রেখেছিলেন। সত্যি বলতে কি, আমার মা তার বড় বৌমাকে খুব একটা পছন্দ করতেন না। তার কারণ অবশ্য আমি অনেক পরে জেনেছি। শুনেছিলাম তিনি টুকটাক করতেন। সন্তান লাভের জন্য তিনি মরিয়া হয়ে সব চেষ্টা চালিয়েছিলেন। তার জেরেই নাকি জ্যাঠামশাই প্রাণ হারিয়েছিলেন। তাই আমার মা এই প্রস্তাবে রাজি হননি। তাই সেদিন সে আমার মাকে বলে গিয়েছিলেন আমরা নাকি খুব ভুল করলাম তার প্রস্তাবে রাজি না হয়ে। সে ঠিক এ বিষয়ে পরে সুদে আসলে বুঝে নেবে। আমার মাও সেদিন আর কথা বাড়ায়নি। এরপর অনেক বছর কেটে যায়। ঠাকুমাও মারা গিয়েছিলেন। তারপর আমার বিয়ে হয় নির্মলার সঙ্গে। আমার বিয়েতে বড় জেঠিমার পরিবারকে বাবা নিজে নেমন্তন্ন করেছিল, কিন্তু তারা আসেনি। আসলে তারা মনে করতেন আমার জ্যাঠামশাই এ বাড়িতে প্রাপ্য সম্মান পেতেন না, তাই সে দুঃখেই তিনি অন্যমনস্ক থাকতেন। আর এসব হয়েছে আমার দাদুর ছোট ছেলে অর্থাৎ আমার বাবার উপর অগাধ ভালোবাসা থেকেই। যাই হোক, আমার বিয়ের প্রায় 3 বছর পর জয়দ্রীত হয়। জয়দ্রীত হওয়ার পরই এক সন্ন্যাসী মহারাজ আমার বাড়িতে এসেছিলেন এবং তিনি বলে গিয়েছিলেন আমার ছেলের 18 বছর পূর্ণ হলে আমরা নাকি নির্বংশ হব, নেমে আসবে চরম ফাঁড়া। এই কথা বলেই তিনি উধাও হয়ে গিয়েছিলেন। তারপর নির্মলা অনেক কান্নাকাটি করেছিল। অনেক কষ্ট করে আমরা তাকে সামলে নিয়েছিলাম। তারপর সময়ের স্রোতে সব ভুলে যেতে থাকি। জয়দ্রীত হওয়ার ঠিক 2 বছর পর আমার বাবা মা দুজনেই বার্ধক্যের ভারে প্রাণ হারান।
তারপর হঠাৎ একদিন, অর্থাৎ গত 3 সপ্তাহ আগে একদিন সকালে মধুবালা এসে উপস্থিত হলো তার বরকে নিয়ে আমার বাড়িতে। আমাকে জানিয়েছিল তার পিসির নাকি শেষ ইচ্ছে ছিল মধুবালার একমাত্র কন্যা সুন্দরীর সঙ্গে জয়দ্রিতর বিবাহ দেওয়া। এই প্রস্তাব শুনে আমি আকাশ থেকে পড়েছিলাম। আমি নিজেও প্রচন্ড বিরক্ত ছিলাম আমার জেঠিমার সেদিনের আচরণে। তাই 7-5 না ভেবে আমি স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছিলাম, আমি নিজেও তোমাকে বিয়ে করিনি এবং আমার ছেলেকেও আমি তোমার পরিবারে বিয়ে দেব না। এখন তোমরা আসতে পারো। নির্মলা অবশ্য সেদিন আমাকে বাধা দিতে চেয়েছিল, বলেছিল অতিথি নারায়ণ, কিন্তু জানি না কেন আমার বড্ড রাগ হয়ে গিয়েছিল। আর সেদিন ওরা চলে যাওয়ার পর থেকেই শুরু হয় যত বিপত্তি। জয়দ্রিত সেদিন বিকেলের পর থেকেই হঠাৎ বমি করতে শুরু করে। আমি সঙ্গে সঙ্গেই কবিরাজ মহাশয়কে খবর দিয়েছিলাম, তবে তার ঔষধে কোনো লাভ হয়নি। যত রাত বাড়তে থাকে তত ওর গায়ের উষ্ণতা বাড়তে থাকে। একটা সময় তা মাত্রা ছাড়িয়ে যায় এবং অবশেষে জয়ের চোখ লাল হয়ে আসে। এই 2 সপ্তাহে আমরা অনেক ওঝা বুদ্ধি দেখিয়েছি, কিন্তু কিছুতেই কোনো সুরাহা হয়নি। দিন দিন ওর শরীর বিছানায় লেগে যেতে শুরু করে। শুরু হয় বাড়িতে নানান অদ্ভুত উপদ্রব। এতক্ষণ সব শোনার পর আমি একটা প্রশ্ন করলাম। উপদ্রব? যেমন? আমার প্রশ্নের উত্তরে জগন্নাথ বলতে লাগলো, হ্যাঁ ঠাকুর মশাই, বাড়ির চারপাশে এমনকি বাড়ির মধ্যেও যত্রতত্র মাছের কাঁটা, মাংসপিণ্ড ছড়িয়ে পড়তে দেখা যায়। সঙ্গে জয়ের ঘরের কাছে মাঝে মধ্যেই তীব্র পচা গন্ধ আসতে শুরু করে। কালকে আমি গেছিলাম গ্রামের পূর্ব দিকে একটা ভালো ওঝার কাছে, কিন্তু গিয়ে দেখলাম তিনি বাড়ি নেই। ফেরার পথেই তো আপনাদের সঙ্গে দেখা, বাকিটা তো আপনি জানেন। আমি এতক্ষণ সবটা চুপ করেই শুনছিলাম। তারপর বললাম, বুঝলাম, আপনার ছেলের উপর পিশাচের দৃষ্টি পড়েছে। তবে এ কোনো সাধারণ পিশাচ নয়। আমি আমার ক্ষুদ্রতম শক্তির দ্বারা একে কতটা পরিহত করতে পারবো জানা নেই। তবে যা বুঝলাম আপনার সমূহ বিপদ, এর পরের কোপ কিন্তু আপনার উপর পড়তে চলেছে। আমার কথা শোনা মাত্রই জগন্নাথ আঁতকে উঠল, বলল, এটা আপনি কি শোনালেন ঠাকুর মশাই? আমারও। কথাটা বলার পর মুহূর্তেই জগন্নাথের মুখমণ্ডল হতাশায় গ্রাস করল। মাথা নিচু করে রইল খানিকক্ষণ, তারপরই বলল, আচ্ছা, আমার পরিবারের কি বাঁচার কোনো পথ নেই ঠাকুর মশাই? আমরা কি অকালে প্রাণ হারাবো? আমি কিংবা আমার ছেলে তো কোনো অন্যায় করেনি। আর ঠিক 3 দিন পর জয় 18 বছরে পা রাখবে। তাহলে কি সেদিনই? এ কথা বলতে বলতেই জগন্নাথের চোখের কোণ জলে ভরে উঠল। আমি তখন এক অসহায় পিতার সামনে দাঁড়িয়ে নিজেও খুব অসহায় বোধ করছিলাম। কারণ আমি জানি জয়দ্রিতর আয়ু প্রায় শেষ হয়ে এসেছে। ওই পিশাচ ধীরে ধীরে ওর শরীর থেকে ওর প্রাণ শক্তি চুষে নিয়েছে এই কদিনই। তবু আমি তারানাথ তান্ত্রিক। কোনো মানুষকে অসহায় অবস্থায় দেখলে আমি নিজে প্রাণ বিপন্ন করে হলেও তাকে রক্ষা করব। এই কথাই আমি দিয়েছি মধুসুন্দরী দেবীকে। তার কৃপায় আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি মানুষের পাশে থাকার। তাই আজও আমি সেটাই করব। নীরবতা ভেঙে আমি জগন্নাথকে বললাম,
আমি তোমার পরিবারকে বাঁচানোর জন্য একটা প্রয়াস করতে পারি মাত্র। বাকিটা ঈশ্বরের উপর, কারণ এ কোনো সাধারণ পিশাচের কাজ নয়। আমাকে একটু সাধনায় বসতে হবে। কাল অমাবস্যা, কাল রাতেই তোমাদের ছেলের উপর মহাপ্রহার নেমে আসবে, আর কালকেই আমাকে যজ্ঞে বসতে হবে। সেই সময় আমি যদি তাকে প্রতিহত করতে পারি তবেই বিপদমুক্ত হওয়া সম্ভব, নচেত নয়। তবে বলে রাখা ভালো, কোনো রকম ভুল ত্রুটি আমার হলে আমার প্রাণ হারানোর সম্ভাবনাও প্রবল থাকবে। এছাড়া আমি আপনাদের বাঁচানোর আর কোনো উপায় দেখছি না। জগন্নাথ নিরুপায়, তাই সে আমার কথায় তৎক্ষণাৎ রাজি হয়ে গেল। বলল, আমি রাজি ঠাকুরমশাই, আপনি যা বলবেন আমি করব। আপনি শুধু আমাদের বিপদ মুক্ত করুন, আমার এই একটাই অনুরোধ। আমি কোনো দিশা দেখতে পাচ্ছি না, আমার চারিদিক অন্ধকার। আমি কোনো ক্রমে জগন্নাথকে আশ্বস্ত করে বললাম, আমি একা একটু জয়ের ঘরে যেতে চাই, আর সেটা এক্ষুনি। জগন্নাথ সায় দিল। আমি এক মুহূর্ত সময় নষ্ট না করে আমার সঙ্গে থাকা ঝোলাটা নিয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠতে থাকলাম। আমি যত উপরের দিকে উঠছি তত অনুভব করলাম কোনো অদৃষ্ট শক্তি আমাকে বাধা দেওয়ার চেষ্টা করছে। আমি ঝোলায় হাত ঢুকিয়ে মন্ত্রপ্রুত জল ছেটাতে ছেটাতে উপরের দিকে উঠতে থাকলাম। তারপর এগিয়ে গিয়ে একদম জয়ের ঘরের দরজার সামনে দাঁড়ালাম। জয়ের দরজার সামনে থেকে তীব্র একটা পচা গন্ধ চারিদিক মম করে উঠল। আমি আর এক মুহূর্ত সময় নষ্ট না করে জয়ের ঘরে ঢুকে পড়লাম। দেখলাম জয়ের শীর্ণকায় শরীরটা একেবারে মিশে গেছে বিছানায়। চোখ দুটো লাল হয়ে ঠিকরে বেরিয়ে আসছে। জয়ের শরীরের অবস্থা আমাকে কিছুটা চিন্তায় ফেলে দিল। তবুও নিজের মনকে শক্ত করে আমি জয়ের খাটের চারিদিকে একটা করে লাল সুতো বেঁধে দিয়ে এলাম। তারপর জয়ের মাথায় হাত রেখে বেরিয়ে এলাম ঘরের বাইরে। নিচে এসে বাড়ির বাইরে চলে এলাম। বাড়ির চারিদিকটা ঘুরে ঘুরে দেখতে আমার খানিক সময় লেগে গেল। তারপর আবার খানিক পরেই বাড়ির ভেতরে প্রবেশ করলাম। জগন্নাথ দালানেই দাঁড়িয়েছিল। আমাকে ভেতরে ঢুকতে দেখে তড়িঘড়ি আমার দিকে এগিয়ে এলো। তারপর বলল, ঠাকুরমশাই, মিলন রোজ এই সময় গিন্নিকে নিয়ে, অর্থাৎ নির্মলাকে নিয়ে ওপরের ঘরে জয়কে খাবার দিতে যায়। আজকে তাই আপনার জন্য অপেক্ষা করছি। আমি বললাম, হ্যাঁ, তোমরা রোজকার নিয়ম ভাঙবে কেন? গিয়ে ওকে খাবার দিয়ে এসো, বাকিটা আমি সামলে নেব। তবে মিলনকে যাওয়ার প্রয়োজন নেই, বরং তুমি সাথে যাও। আমার কথা শুনে জগন্নাথ বেশ অবাক হয়ে গেল। তারপর বলল, কেন ঠাকুরমশাই, কিছু কি হয়েছে? আমি শান্ত দৃষ্টিতে শুধু বললাম, না, কিচ্ছু হয়নি। বাড়িটির চারদিক অপরিষ্কার হয়ে রয়েছে। পুরো বাড়ির অন্দর এবং চারদিকটা পরিষ্কার করতে হবে। বাড়ির চারদিকে যত্রতত্র আবর্জনা ছড়িয়ে রয়েছে, এর প্রভাব খুব ক্ষতিকর। বাকিটা আমি পরে তোমায় বুঝিয়ে বলবো। আপাতত বাড়ি পরিষ্কার করতে হবে। আমার কথার পরিপ্রেক্ষিতেই জগন্নাথ মিলন অর্থাৎ তার বাড়ির কাজের ছেলেটির দিকে তাকিয়ে বললেন, শোন, তুই ঠাকুরমশাই যেমন বলছেন সেইভাবে বাড়ির চারিদিকটা পরিষ্কার করে দে এক্ষুনি। বাকি উনি যা বলবেন ওনার কথা মতো কাজ করবি। জগন্নাথের কথা শুনে মিলন ঘাড় নাড়ল। মিলনের মুখে যে একটা ভয়ের প্রভাব প্রকাশ পেয়ে অচিরেই মিলিয়ে গেল, সেটা আমার নজর এড়ালো না। যাই হোক,
আমি ওকে বুঝিয়ে দিলাম বাড়ির চারদিক এবং বাড়ির ভেতরের অংশ যেন সম্পূর্ণভাবে পরিষ্কার করে দেয় সে। দুপুরের মধ্যেই সে চারদিক পরিষ্কার করে দিল। অন্যদিকে নির্মলা দেবী কাঁদতে কাঁদতে নিচে নেমে এসে দৌড় দিয়েছেন। জয়ের দিকে আর তাকানো যাচ্ছে না। জগন্নাথ অনেকক্ষণ ধরেই বোঝানোর চেষ্টা করেছে। অনেক করে চেষ্টা করেও জগন্নাথ ব্যর্থ হয়ে আমার ঘরের সামনে এসে দাঁড়ালো। তারপর অসহায় শিশুর মতন আমার সামনে এসে বসে পড়ল সে। আমি তাকে আশ্বস্ত করে বললাম, ওঠো, উঠে বসো, ইষ্ট দেবতাকে জপ করো। ঈশ্বর আছেন, ঠিক তিনি এর বিহিত করবেন। তোমাদের ঠাকুর ঘরে মা ঠাকুরনকে থাকতে বলুন, এতে মনে জোর বাড়বে। জয়ের ঘরে আজকে আর যাওয়ার দরকার নেই। আমার কথা শুনে অবাক দৃষ্টিতে জগন্নাথ বলল, রাতে ওকে খেতে দিয়ে আসে মিলন, তবে কি আজকে মিলনকে পাঠাবো না? আমি বললাম, না, প্রয়োজন পড়বে না। জয় তার শরীরের সমস্ত স্বাভাবিক শক্তি হারিয়ে ফেলেছে। সে সম্পূর্ণভাবে পিশাচ দ্বারা বশীভূত হয়েছে। এখন সন্ধে নামলে তোমাদের কাউকে ওর ঘরের সামনে যাওয়া সাক্ষাৎ মৃত্যুকে আহ্বান করার সমান হবে। নিজেকে শক্ত করো। আমি আজকের দিনটা একটু এই ঘরে থাকবো। তারপর আমার ছোলা থেকে একটি জবা ফুল বের করে জগন্নাথের হাতে দিয়ে বললাম, এটি নিজের সাথে রাখো, এটি আপনাকে সাহস যোগাবে। জগন্নাথ আমার কথা অনুযায়ী সেটি হাতে নিয়ে আমাকে প্রণাম জানিয়ে ঘর ছেড়ে বেরিয়ে গেল। সেদিন রাত বাড়তেই আমি চুপিসারে আমার ঘর থেকে বেরিয়ে এলাম। চারদিকে গাঢ় অন্ধকার। শীতের কনকনে ঠান্ডা হাওয়া শরীরের চামড়া ভেদ করে শিরায় শিরায় মিশে যাচ্ছে। হাতে এক ঘটি মন্ত্রপুত জল আর একটি বেলপাতা নিয়ে বেরোতে যাব, এই সময় দেখলাম একটি কালো ছায়া চুপিসারে দালান পেরিয়ে বেরিয়ে গেল বাড়ির বাইরে। মনে মনে মৃদু হাসলাম। তারপর বেরিয়ে বাড়ির চারদিক ছড়িয়ে দিলাম মন্ত্রপুত জল। তারপর নিজের গাত্র বন্ধন করে ফিরে এলাম নিজের ঘরে। সেদিন রাতে বাড়ির বাইরে বিশাল ঝড় উঠেছিল। চারদিক তোলপাড় হয়ে এসেছিল। বাড়ির বাইরে আছড়ে পড়েছিল কিছু তাল গাছ। পরদিন সকালে বাড়ির উঠোনে অবস্থা দেখে জগন্নাথের মাথায় হাত পড়েছিল। আমার কথা অনুযায়ী সে এবং তার গিন্নি ঠাকুর ঘরের মধ্যেই রাতটা কাটিয়ে দিয়েছিল। আজকে আমি জয়ের ঘরের মধ্যে প্রবেশ করে গতকালের থেকেও বেশি তীব্র পচা গন্ধ অনুভব করছিলাম। আমার সঙ্গে জগন্নাথও এসেছিল। আজকে সে নিজেও এই গন্ধ অনুভব করতে পেরেছে এবং থাকতে না পেরে ছুটে নিচে ফিরে এসেছিল। অন্যদিকে মা ঠাকুরন কাল থেকে ঠাকুরের সামনে মাথা নিচু করে বসেছিলেন। আমি নিজেই তাকে ডাকতে না করেছিলাম। তারপর বাড়ির মধ্যস্থল যথাসম্ভব শীঘ্রই মিলনকে দিয়ে পরিষ্কার করিয়ে আমি একটি যজ্ঞ করার কুণ্ড তৈরি করি মাটি দিয়ে। তারপর বাড়ির চারদিকে আবার মন্ত্রপুত জল ছড়িয়ে দিই। সেই দিনটা আমার উদ্বেগের সঙ্গে এই দিনটা কেটেছিল, কারণ আমি নিজেও নিশ্চিত ছিলাম না আদেও আমার পক্ষে সম্ভব হবে কিনা। তোমরা তো জানো আমি আমার প্রত্যেক ক্ষেত্রেই আমার সর্বস্ব দিয়ে চেষ্টা করি। এক্ষেত্রেও আমি তার ব্যতিক্রম কিছু করিনি। তারপর সন্ধ্যা নামলে যথাসময়ে গাত্র বন্ধন করে আমি যজ্ঞকুণ্ডতে ঘি ঢেলে দিই। তারপর আগুন জ্বালিয়ে মন্ত্র উচ্চারণ শুরু করি। অন্যদিকে আমার মন্ত্র উচ্চারণে প্রায় সঙ্গে সঙ্গেই দোতলার ঘরের জানলা দরজা তীব্র হাওয়ায় খুলতে আর বন্ধ হতে থাকে। জগন্নাথ আমার পাশ থেকে সরে ছুটে উপরে যাওয়ার জন্য উদ্যত হতেই আমি তাকে ইশারায় বাধা দিই, কারণ আমি জানি এখন তার ঘরে যে যাবে
তার মৃত্যু আসন্ন। আমি যজ্ঞকুণ্ড লক্ষ্য করে ছুঁড়ে দিতে থাকি একে একে সর্ষে এবং শুকনো লঙ্কা। একটা কালো কুণ্ডলি পাকানো ধোঁয়া পুরো বাড়িটির উপর পাক খেতে শুরু করে। ভয়ে জগন্নাথ এবং মিলন একদম আমার কাছে এসে দাঁড়িয়েছে। আমি ওদেরকেও যথাসম্ভব সুরক্ষিত রাখার চেষ্টা করেছি। আমার মন্ত্র উচ্চারণ বাড়ার সঙ্গে সঙ্গেই জয়ের চিৎকার বাড়তে শুরু করে। তারপর একটা কালো ধোঁয়া পুরো বাড়িটিকে বেষ্টন করে পাক খেতে শুরু করে। আমি বুঝতে পারি পিশাচটি জয়ের শরীর ছেড়ে অস্থির হয়ে নিজের কাজে বাধাপ্রাপ্ত হয়ে সেই বাধাটিকেই উড়পে ফেলতে আমার দিকে এগিয়ে আসছে। আমি বিন্দু মাত্র সময় না নষ্ট করে জয়ের পরিহিত একটি কাপড়ের অংশ যজ্ঞের আগুন লক্ষ্য করে ছুঁড়ে মারি। তারপরই হঠাৎ করে ওই কালো ধোঁয়ার কুণ্ডলি পাক খেতে খেতে আকাশে মিলিয়ে যেতে থাকে। তৎক্ষণাৎ চারদিক শান্ত হয়ে আসে। থেমে যায় দমকা হাওয়া, মিলিয়ে যায় কুণ্ডলি পাকানো ধোঁয়া। এতটুকু বলে তারানাথ একটু থামে। আমি আর কিশোরীও বিভোর হয়ে শুনছিলাম এই অভিজ্ঞতার কথা। তারপর হঠাৎ করে নীরবতা ভঙ্গ করে কিশোরী বলে ওঠে, ঠাকুর ঘর থেকে কিসের আলো এসেছিল? আর জয়েরই বা কি হয়েছিল? তারানাথ আবার বলতে শুরু করে, যজ্ঞ প্রায় ভোর রাত অব্দি চলেছিল। সকালের আলো ফুটতেই জয়কে সুস্থ অবস্থায় উদ্ধার করেছিলাম আমরা। সে খাট থেকে মাটিতে পড়ে গিয়েছিল, তবে প্রচন্ড জ্বর ছিল। চোখ মুখ স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছিল। ধকল থেকেই জ্বর এসেছিল আমার যতদূর মনে হয়। অন্যদিকে মিলনকে চেপে ধরতেই সে কাঁদতে কাঁদতে সবটা স্বীকার করেছিল। মিলন প্রায় মাস 8 হবে তাদের বাড়িতে কাজে লেগেছিল। তাকে মধুবালাই পাঠিয়েছিল পিসির মৃত্যুর প্রতিশোধ নিতে। জগন্নাথের জেঠিমা পিশাচ সাধনা করতেন। সেই সাধনার ব্যবহার করেও সে সন্তান লাভ করতে পারেনি। পরবর্তীতে মধুবালাকে জগন্নাথ প্রত্যাখ্যান করার পর এই বিদ্যার ভাগ সে মধুবালাকে শিখিয়ে গিয়েছিল, যাতে এতদিনে সবকিছুর প্রতিশোধ সে নিতে পারে। মধুবালার কন্যা সুন্দরীকে সে জয়ের সাথে বিয়ে দিয়ে এই অগাধ সম্পত্তির মালিকানা পেতে চেয়েছিল, কিন্তু জগন্নাথ সেক্ষেত্রেও বাধা হয়ে দাঁড়াতে সে ক্ষিপ্ত হয়ে সকলকে একে একে শেষ করে দেওয়ার পরিকল্পনা করে পিশাচ সাধনা শুরু করেছিল। আর সে প্রয়োজনে মিলনকে সে টাকা দিয়ে হাত করেছিল। মিলনই জয়ের ব্যবহৃত বস্ত্র এবং অন্যান্য সামগ্রী দিয়ে মধুবালাকে সাহায্য করত। সেদিন রাতেও সে গিয়েছিল মধুবালার কাছে, কিন্তু আমি সেটা দেখে ফেলেছিলাম। তবে সবার অলক্ষ্যে মা ঠাকুরনের ঈশ্বরের প্রতি অগাধ শ্রদ্ধাই তার পুত্রকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনেছিল আমি মনে করি। নির্মলা দেবীকে অজ্ঞান অবস্থায় ঠাকুর ঘরের বেদিতে পাওয়া গিয়েছিল। তার মাথা ফেটে রক্ত তখনও চুইয়ে পড়ছিল মেঝের একাংশে। কাঁদতে কাঁদতে তিনি তার মাথা ঠুকেছিলেন ঠাকুরের বেদিতে। তার বিশ্বাসের জোরেই সেদিন আমাদের অবাক করে তীব্র আঘাত এনেছিল পিশাচের উপর। আমার ক্ষুদ্র বিদ্যা এইটুকু আমি বেশ ভালোই বুঝতে পেরেছিলাম সেদিন। তোমরা তো জানোই, নিষ্ঠার সাথে ঈশ্বরকে স্মরণ করলে ঈশ্বরও তার সন্তানকে বিপদমুক্ত করার জন্য যুগে যুগে অবতীর্ণ হয়েছেন। এইটুকু বলে তারানাথ থামল। আমরা বুঝলাম তারানাথ আবার নিজ ভাবনায় মগ্ন হয়ে গেছেন। হাত ঘড়িটার দিকে তাকিয়ে দেখলাম রাত 8টা বাজে। এবার আমাদেরকে উঠতে হবে। তবে প্রতিবারের মতন
এবারেও তারানাথের এই অভিজ্ঞতা আমাদের মুগ্ধ করেছে। আমরা জানি আমরা আবার আসব, আমাদের আসতে হবেই। তারানাথের এই অভিজ্ঞতাই হোক কিংবা গল্পের স্বাদ গ্রহণের লোভেই হোক, আবার আমি আর কিশোরী এসে উপস্থিত হব এই মঠলেনের বাড়িটাতে। এসব ভাবতে ভাবতেই তারানাথকে বিদায় জানিয়ে উঠে পড়লাম গন্তব্যের উদ্দেশ্যে। আজকের গল্পে কথক ও জগন্নাথের চরিত্রে ছিলেন অমিত, কিশোরী ও গাড়ি চালকের চরিত্রে ছিলেন নিগম, চারির চরিত্রে ছিলেন সুবর্ণা, তারানাথের চরিত্রে ছিলেন হ্যাপি ও মিলনের চরিত্রে ছিলেন ঋতদীপ। এছাড়াও আজকের গল্পে সূত্রধরের চরিত্রে ছিলাম আমি, সঞ্চারী ভট্টাচার্য। আজকের গল্পে সাউন্ড এডিটিং, মিক্সিং ও ভিএফএক্সে ছিল বুবাই এবং পোস্টার ডিজাইনিংয়ে ছিল ডলবি স্টুডিও, মুম্বাই। আশা করি আমাদের পরিবেশিত কাহিনীগুলি আপনাদের ভালো লাগছে। আগামীতে এই ধরনের কাহিনী শুনতে হলে আমাদের পাশে থাকুন আর শুনতে থাকুন শাম্ভবী প্রোডাকশনস। এখনো পর্যন্ত যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারেননি, তারা আমাদের সাবস্ক্রিপশন বাটনের পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আপনারা কি ধরনের গল্প শুনতে আগ্রহী তা আমাদের কমেন্ট বক্সে কমেন্টের মধ্যে দিয়ে কিন্তু অতি অবশ্যই জানাবেন, কারণ আপনাদের সমর্থন ব্যতীত আমরা এত দূর পর্যন্ত এগিয়ে আসতে পারতাম না। এই দূরত্ব নির্ধারণের জন্য আপনাদের মতামত একান্ত প্রয়োজনীয়। তাহলে শুনতে থাকুন আপনাদের প্রিয় চ্যানেল শাম্ভবী প্রোডাকশনস, যেখানে গল্প কথা বলে।